Good morning, ma'am. Good morning, Good ma'am. morning. Good morning. Good morning. এক সেকেন্ড একটু দাঁড়াও। ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। Yes, ma'am. ওকে, Good morning, ma'am. Yes, ma'am. গুড মর্নিং। ওকে Yes, ওকে, ma'am. It ঠিক is. আছে। হ্যাঁ, একজন দুজন বললেই হবে। আর যারা দেখতে যদি না পাও কেউ, তাহলে সে একটু পিন করো অথবা বেরিয়ে গিয়ে আবার ঢোকো। ওকে, সো টুডে উই স্টার্ট দ্য রেস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার ফুয়েল। আমরা ফুয়েল চ্যাপ্টারটা শুরু করেছিলাম, যেখানে আমরা পড়েছিলাম কাকে বলে ফুয়েল, ফুয়েল ক রকমের হয়, আর পড়েছিলাম ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে। এগুলো আমরা পড়েছিলাম। ক্যালোরিফিক ভ্যালু আজকে পড়বো, ক্যালোরিফিক ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে। দুটো জিনিস পড়বো, ক্যালোরিফিক ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে, মানে কোন ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু কত সেটা কিভাবে মাপে। আগের দিন একজন জিজ্ঞাসা করেছিল এটা আমরা বুঝি কি করে, তো সেটা আজকে দেখাবো। আর দেখাবো যে আমাদের কোলকে অ্যানালিসিস করা হয় কিভাবে, মানে কিছু ক্রাইটেরিয়া আছে। ধরো একটা স্টুডেন্টের ক্রাইটেরিয়া কি, সে কোন পেপারে কত মার্কস পেলো, সেরকম একটা ফুয়েল, সেটা কোল হোক, সলিড, বেশিরভাগ ক্ষেত্রে সলিড বা লিকুইড, যে ক্ষেত্রেই হোক, আজকে আমরা সলিডটাই পড়বো, সলিড বা কোল, তাকে আমরা কিভাবে অ্যানালিসিস করি, কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে অ্যানালিসিস করি, তার মধ্যে কার্বন পার্সেন্টেজ কত, হাইড্রোজেন পার্সেন্টেজ কত, এইগুলো আমরা মাপি কিভাবে সেটা আমরা দেখব। তাহলে প্রথম পার্ট আমি শুরু করছি দেরি না করে, সেটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট ক্যালোরিফিক ভ্যালু। তার আগে বলে নি হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট is liberated when a unit mass of fuel is burned completely. ক্যালোরিফিক ভ্যালু বলতে আমরা বুঝি একক ভরের কোনো ফুয়েলকে বাতাসের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু বলা হয়। একটা কয়লা, 1 গ্রাম কয়লা তুমি মেপে তাকে বার্ন করলে, সে এক্স গ্রাম হিট তৈরি করলো, তাহলে সেই এক্স গ্রাম হিটটা হলো ওর ক্যালোরিফিক ভ্যালু, এবং তাকে আমরা এক্সপ্রেস করব এক্স ক্যালোরি পার গ্রাম। এবার চলে আসি ক্যালকুলেট দ্য ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালুকে আমরা ক্যালকুলেট করব কিভাবে। তার আগে জেনে নি ফুয়েলে কি থাকে। এই যে পেট্রোল, কয়লা বা যে এলপিজি বাড়িতে ব্যবহার করো, এর মধ্যে থাকে কি? এর মধ্যে থাকে হচ্ছে কার্বন, দেখো প্রথম লাইনে লেখাই আছে কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এগুলো থাকে হচ্ছে ফুয়েলে। একটা ফুয়েলের মধ্যে এইগুলো থাকে। আমি একটা হাইলাইটার ব্যবহার করছি, জানি না আবার স্ক্রিনটা লক হয়ে যাবে কিনা। এই যে দেখো, তো what contains fuel or the principal constituent of fuel are carbon, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। এর সাথে আরেকটা জিনিসও থাকে, আপাতত জেনে রাখো, এই মুহূর্তে লাগবে না, সেটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে কি কি ফুয়েলের মধ্যে থাকে আমরা বুঝলাম। যে কোনো ধরনের ফুয়েলে, মাটির তলা থেকে যে ফুয়েল গুলো পাওয়া যায় তাতে সকলেরই হচ্ছে এইগুলো ইনগ্রিডিয়েন্টস। এবার ফুয়েল ভ্যারি করে যে কার মধ্যে কত পার্সেন্টেজ থাকবে। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ডুলংস ফর্মুলা। ডুলংস ফর্মুলা মানে হলো যে এই ফর্মুলার মাধ্যমে কোন ফুয়েলের, ভালো করে বোঝো, এই ডুলংস ফর্মুলার মাধ্যমে কোন ফুয়েলের মধ্যে কত পার্সেন্ট কার্বন, কত পার্সেন্ট হাইড্রোজেন, কত পার্সেন্ট সালফার, অক্সিজেন, এর মাপগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমি বলে দিতে পারবো এই ফর্মুলা পুট করে যে এর ক্যালোরিফিক ভ্যালু কত হতে পারে। ডুলংস ফর্মুলা ম্যাম আরেকবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ, এই ডুলংস ফর্মুলাটা, জাস্ট ডুলংস ফর্মুলাটা। Dulong's formula indicates that if a certain fuel
the percentage of these ingredients, that is carbon, hydrogen, sulfur, oxygen, if the percentage of these elements are known to us, then we can easily calculate the calorific value by putting those percentage into the formula, that is known as Dulong's formula. ডুলং আমাদের বলেছে তোমার যদি কোনো ফুয়েলের কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এগুলো কত কত করে আছে জানা থাকে, তাহলে আমার ফর্মুলায় পুট করো, বেরিয়ে পড়বে তার ক্যালোরিফিক ভ্যালু কত। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলে আসি, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি না, এখানে অক্সিজেন থাকে, অক্সিজেনকে নিয়ে একটা সমস্যা আছে। What is the problem regarding the presence of oxygen? That is, the oxygen can consume some amount of hydrogen. এই ফুয়েলের মধ্যে যে অক্সিজেনটা থাকে, সে ফুয়েলের মধ্যে যে হাইড্রোজেনটা থাকে তাকে খানিকটা খেয়ে নেয়, যার ফলে যে পরিমাণ হাইড্রোজেন থাকে তার সবটা কিন্তু হিট তৈরি করতে পারে না, খানিকটা অক্সিজেন দিয়ে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব কেন হয় না, হিট পেলেই এটা ওয়াটার ভেপার তৈরি করে ফেলে, H2O। সো এই মলিকিউলার রিঅ্যাকশনের জন্য কিছু অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ওয়েস্টেজ হয়। ইন দিস কেস some amount of oxygen react with the hydrogen that present in the fuel. So a certain amount or a little amount of hydrogen will be wastage, otherwise it can produce heat. So all percentage of hydrogen can't produce heat, some amount can produce. So we have to identify what will be the amount of hydrogen that is available. তাহলে আমাদের এখন বার করতে হবে যে আগে কতটা হাইড্রোজেন নষ্ট হয়ে গেছে, আমার কাছে কতটা হাইড্রোজেন পড়ে আছে, তবে আমি ফর্মুলায় ঢুকতে পারবো। সো এবার এই জায়গাটা চলে আসো। The amount of total available hydrogen is the total hydrogen that is present in originally minus fixed hydrogen. Fixed hydrogen means the amount of hydrogen that react with oxygen. So the formula can be total mass of hydrogen minus 1/8 mass of oxygen. এখানে অনেকেরই মনে হচ্ছে প্রবলেম করছিল, বলছি, আমি বলছি, আর যেটা যার নেটে প্রবলেম হচ্ছিল সে একটু ওয়েট করবে, ভিডিওটা দিয়ে দিলে বুঝতে পেরে যাবে। আমি বলছি হ্যাঁ, তো এখানে আমার অ্যাভেলেবল হাইড্রোজেন বার করতে গেলে we have to calculate the total mass of hydrogen minus the fixed hydrogen. Fixed hydrogen means that part of hydrogen that react with oxygen or consumed by oxygen. So the formula is total mass of hydrogen minus 1.8. এই যে ভ্যালুটা 1.8 দেখতে পাচ্ছ, এটা অনেকের কাছেই কোয়েরি, এই 1.8 টা এলো কি করে। দেখা গেছে ওয়াটারের মলিকিউলার ওয়েট যদি স্টাডি করো, যে হাইড্রোজেনের মলিকিউলার ওয়েট হচ্ছে 1, আছে দুটো, তার মানে 2 গ্রাম অফ হাইড্রোজেন ক্যান রিঅ্যাক্ট 16 গ্রাম অফ অক্সিজেন ফ্রম দ্য স্টাডি অফ মলিকিউলার ওয়েট। তাহলে 1 গ্রাম অফ হাইড্রোজেন ক্যান রিঅ্যাক্ট 8 গ্রাম অফ অক্সিজেন। তার মানে একটা হাইড্রোজেন মানে হচ্ছে 1/8 ভাগ অক্সিজেন, সেই 1/8 টাই এখানে মাইনাস করেছি। তোমাদের এর ডিটেল এক্সপ্লেনেশন সিলেবাসে নেই, পরীক্ষায় কেউ দেবে না, তোমরা এটাকে এইভাবেই মনে রাখতে পারো, টোটাল মাস অফ হাইড্রোজেন মাইনাস 1/8 মাস অফ অক্সিজেন। তাহলে এইটা আমার হাইড্রোজেনের মাস ক্যালকুলেট করতে পেলাম, ঠিক আছে। সো এইবার আমি পরেরটায় যাই, যথারীতি আমার আবার আটকে গেছে। ওকে, তাহলে আমি কি দেখব? So the Dulong's formula is this kind. Higher Dulong's formula always calculate the higher calorific value. আমরা আগের দিন higher calorific valueটা পড়েছিলাম, that is HCV. তো HCV is 1/100
ফর্মুলাটা ভালো করে দেখে রাখো, এর কোনো ডেরিভেশন লাগবে না, এটা তোমাদের এইভাবেই মুখস্থ করতে হবে। 1/100 into 8080 C. C means the percentage of carbon plus 34,500 into H minus O/8. O/8 means that 1/8 ভাগ of oxygen plus 2240 সালফার। এবার পড়ে নিই এটা, এটা দেখলে তোমাদের ফর্মুলাটা ক্লিয়ার হয়ে যাবে। কার্বন মিন্স দ্য পার্সেন্টেজ অফ কার্বন ইন ফুয়েল, হাইড্রোজেন মিন্স পার্সেন্টেজ অফ হাইড্রোজেন ইন ফুয়েল, অক্সিজেন মিন্স পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন ফুয়েল, and sulfur is percentage of sulfur in fuel. So if we, এবার আমরা চলে আসি যে কার্বন বা হাইড্রোজেন এগুলোর ইন্ডিভিজুয়াল ক্যালোরিফিক ভ্যালু কত। মানে সাপোজ তোমার কাছে 1 গ্রাম কার্বন আছে, কোল নয় কার্বন, অনলি পিওর কার্বন। সো 1 গ্রাম বা 1 কেজি কার্বন তোমার কাছে আছে, তুমি তাকে যদি বার্ন করো কত হিট তৈরি হবে না, এটা এক্সপেরিমেন্টালি প্রুফড, ইট ইজ এক্সপেরিমেন্টালি প্রুফড দ্যাট দ্য অ্যামাউন্ট অফ হিট প্রডিউস ইট 8080 কিলো ক্যালোরি। সেরকম ভাবে আমাকে প্রত্যেক কটা এলিমেন্ট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার সবার হিট আমাকে জানতে হবে। তার মধ্যে সব লাগে না, অক্সিজেনটা লাগে না, লাগে কার্বন, হাইড্রোজেন আর সালফার, জাস্ট লাইক দিস। এই তিনটাকে মিলিয়েই ওপরের ফর্মুলাটা হয়েছে। আশা করি এবার বুঝতে পারছো ফর্মুলাটা কোথা থেকে আসছে। ফর্মুলাটা ডেরিভেশন লাগবে না, ইউ ডোন্ট নিড দ্য ডেরিভেশন অফ দ্য ডুলংস ফর্মুলা, ইউ হ্যাভ টু রিমেম্বার অনলি দ্য ফর্মুলা। And there are some minimal numerical, কিছু ছোট ছোট নিউমেরিক্যাল প্রবলেম আসে যেগুলো তোমাকে সলভ করতে হতে পারে এই ফর্মুলা থেকে। সো এখানে যদি অসুবিধা থাকে বলতে পারো, হায়ার ক্যালোরিফিক ভ্যালু ইজ ইকুয়াল টু 1/100 into 8080 of carbon plus 34,500 of hydrogen, that will be deducted by the amount of oxygen consumed minus 2240 sulfur. এই অবধি কোনো অসুবিধা আছে? না, একবার রিপিট করুন না। কোনটা রিপিট করব, ফর্মুলাটা? ইয়েস ম্যাম। The formula is higher calorific value. আমি ডুলংস ফর্মুলা দিয়ে ক্যালোরিফিক ভ্যালু বার করব, যে ক্যালোরিফিক ভ্যালুটা হচ্ছে হায়ার ক্যালোরিফিক ভ্যালু। লোয়ারে কেউ ইন্টারেস্টেড নয়, আগের দিন বলেছিলাম কোথাও যদি লেখা দেখো ক্যালোরিফিক ভ্যালু হায়ার লোয়ার কিছু মেনশন করা নেই, তার মানে বুঝবে এটা হায়ার। লোয়ারটা খুব একটা ক্যালকুলেশনে বা কমার্শিয়ালি এক্সপ্রেস করা হয় না। তো এইখানেও হায়ার ক্যালোরিফিক ভ্যালুই মেজার করা হয়। হিয়ার উই অলসো মেজার দ্য হায়ার ক্যালোরিফিক ভ্যালু, and the formula is 1/100 into the calorific value of carbon into the percentage of carbon, that is 8080 into C, plus the calorific value of hydrogen, which is 34,500 into H minus O/8, because some amount of hydrogen is wastage, and plus 2240 into amount of sulfur present. তাহলে এবারের অ্যাপ্লিকেশনটা দেখে নিই, বুঝতে সুবিধা হবে। এই ফর্মুলাটা আমরা আগের দিনও দেখেছিলাম। ইফ উই ক্যালকুলেট লোয়ার ক্যালোরিফিক ভ্যালু ফ্রম হায়ার, দেন দিস উইল বি দ্য ফর্মুলা। এটাও তোমাদের ডেরিভেশন আসবে না, জাস্ট ফর্মুলা হিসাবে মনে রাখতে হবে। তো আবার বলছি, হায়ার ক্যালোরিফিক ভ্যালু আর লোয়ার ক্যালোরিফিক ভ্যালুর ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটাকে ছবির মতন মাথায় সেট করতে হবে। এখানে মুখস্থ করার জিনিসই বেশি, ওয়েল যা চ্যাপ্টার তাতে মুখস্থ করার জিনিসই বেশি, টোটাল অ্যাপ্লাইড কেমিস্ট্রি তাই। তাহলে এবার আমরা দেখি হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ হায়ার ডুলংস ফর্মুলা। ডুলংস ফর্মুলা ব্যবহার করা হয় কোথায়? ধরো এই আমার একটা প্রবলেম, তুমি একটা ল্যাবে গেছো, ল্যাবে তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কোল দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হলো যে এই কোল স্যাম্পেলে দ্য কার্বন পার্সেন্টেজ ইজ 80, hydrogen percentage is 5, oxygen is 4, nitrogen 3, sulfur 3.5, and ash, that means if we burn the coal, the amount of ash produced, that is the 5% of total weight. So now
you have to calculate the calorific value, that is the net calorific value. Net মানে কোনটা, যেটা লোয়ারটা, LCV or NCV এইভাবে পড়িয়েছিলাম। তাহলে আমাকে প্রথমে ক্যালোরিফিক ভ্যালুতে যেতে হবে। হোয়াট ইজ দ্য ক্যালোরিফিক ভ্যালু? আমি এই ফর্মুলাটা লিখলাম, লেখার পর ডেটাগুলো পুট করলাম। দেখো সিম্পল ডেটা, কমপ্লিকেটেড কিচ্ছু নয়, জাস্ট কার্বনের জায়গায় তোমাকে পার্সেন্টেজটা লিখে দিতে হবে। 80% মিনস 80, কোনো ফ্র্যাকশন ট্যাকশনে যাবে না, কারণ অলরেডি 1/100 বাইরে করা আছে। প্লাস 34,500 বলে হাইড্রোজেনের পার্সেন্টেজটা, ইউ হ্যাভ টু পুট দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোজেন মাইনাস the percentage of oxygen divided by 8, that is 4/8, plus 2240 into percentage of which one, sulfur, that is 3.5. এই দিয়ে ক্যালকুলেট করবে, বেরিয়ে পড়বে। So this is the calorific value or total on higher calorific value. Now question is the net calorific value. So how will you calculate the net calorific value? So putting the value of higher calorific value in the formula, that is this one. আমরা এই কই গেল, এই যে এই ফর্মুলাটা, দাঁড়াও এটা এই টুলটা যারা মোবাইল থেকে দেখো বুঝতে পারে না। হ্যাঁ দেখো এই ফর্মুলাটা, এটাতে আমি ডেটাটা পুট করলাম, এইখানে হায়ার ক্যালোরিফিক ভ্যালুর এই ডেটাটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে পুট করলাম, পেয়ে গেলাম কত, লোয়ার ক্যালোরিফিক ভ্যালু। সুতরাং আগের দিন যে প্রশ্ন করেছিলে কোন ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু কত, তার একটা অ্যান্সার এটা, যে তোমার যদি এই পার্সেন্টেজ গুলো জানা থাকে তুমি তাহলে এই ফর্মুলায় পুট করে বার করে ফেলতে পারবে। যত ফুয়েল রিফাইনারি কোম্পানিগুলো হয় সেখানে সবই ফুয়েল এক্সট্রাকশন করার পর এই কার্বন পার্সেন্টেজ, হাইড্রোজেন পার্সেন্টেজ এগুলোকে আগে পরীক্ষা করে বার করে নেওয়া হয়, দেন তাদের ক্যালোরিফিক ভ্যালু চেক করা হয়, চেক করে তবেই সেটা মার্কেটে আসে, তবেই আমরা পেট্রোল ডিজেল এগুলো ব্যবহার করে থাকি। সো এখানে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, যে এই যে পার্সেন্টেজ অফ কার্বন এটা তুমি এইখানে লিখলে, এই যে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন এগুলো তুমি এইখানে লিখলে, আর পার্সেন্টেজ অফ সালফার সেটা তুমি এই ডেটাটা এখানে পুট করলে, পুট করে খুব ইজিলি পেয়ে গেলে যে আমার ক্যালোরিফিক ভ্যালু কত হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে ওকে, সো এই গেল আমাদের ক্যালোরিফিক ভ্যালু, ঠিক আছে। অ্যাশটা কোনো কাজে লাগলো না ম্যাম? এই এটার অপেক্ষাতেই আমি ছিলাম যে কেউ কিছু বলছে না কেন। ইয়েস, এইখানে একটা জিনিস দেখো, ফর্মুলায় আছে শুধু কার্বন, হাইড্রোজেন আর সালফার, কিন্তু আমাকে ডেটা দিয়েছে কতগুলো, দেখো নাইট্রোজেনের দিয়েছে, অ্যাশের দিয়েছে। তাহলে এগুলো কি করব? সিম্পলি এগুলো তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। ফুয়েলে হিট তৈরি করতে গেলে কার্বন, হাইড্রোজেন আর সালফার ছাড়া কারোর কোনো কন্ট্রিবিউশন নেই, এটা খুব ভালো করে মাথায় রাখো। একটা ফুয়েলের মধ্যে এলিমেন্ট আছে অনেক, কার্বন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, বাট heat producing capacity can only present in carbon, hydrogen and sulfur. Ash and nitrogen এটা শুধুই একটা ডেটা, এটা নিয়ে তোমার করার কিছু নেই, কনফিউজ করার জন্য এটাকে রাখা হয়েছে। নেক্সট চলে আসি আমরা সলিড ফুয়েল। এবার ফুয়েলের আমাদের সিলেবাসে তিনটে পার্ট আছে, সিলেবাসটা যদি দেখে থাকো তো তিনটে পার্ট আছে। ফার্স্ট পার্ট ইজ আওয়ার সলিড ফুয়েল। সলিড ফুয়েলের মিনিমাম কিছু জিনিস আছে যেগুলো আমরা পড়বো। হাউ মেনি টাইপস অফ কোল আর দেয়ার, এটা তোমাদের বইয়েরই একটা পিকচার আমি তুলে দিয়েছি, যে কোনো নেটে যে কোনো ডিভাইসে তুমি এটা পাবে। দ্যাট ইজ দেয়ার আর 4 টাইপস অফ কোল, দ্যাট ইজ anthracite, bituminous, lignite, peat. Anthracite, bituminous, lignite, peat. Among these, anthracite have the higher percentage of coal, a carbon, that is 94%. Anthracite বলে, হ্যাঁ বলো। বলছি বলো আগের পিকটা আরেকবার দেখাতে পারবেন? কেন? একটু দরকার আছে। এটা ঠিক আছে, যান। Anthracite coal is 94.1%,
bituminous is 88.4%, which is the carbon percent. আমি সকলে এখানে কার্বন পার্সেন্টেজ গুলো বলছি। Then third one is lignite 67, and peat is low graded coal, that is 60% of carbon is present. Anthracite আর bituminous normally use হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। লিগনাইট কিছু কিছু প্রোডাকশনে মানে গ্যাসিয়াস ফুয়েলের প্রোডাকশনে ব্যবহার হয়, আর পিট কয়লা জেনারেলি আমাদের ডোমেস্টিক পারপাসে লাগে। হায়ার পার্সেন্টেজ গুলো ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় বিকজ ওখানে হিট ক্যাপাসিটি অনেক হিট কনজাম্পশন অনেক বেশি হয়, এনার্জি কনজাম্পশন অনেক হাই, সেই তুলনায় ডোমেস্টিক কনজাম্পশন খুব একটা বেশি নয়। গেল। নেক্সট একটা খুব ছোট টপিক আমি বলে রাখি, হোয়াট ইজ ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন কাকে বলে? ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন ইজ আ সেপারেশন অফ ভোলাটাইল অ্যান্ড নন ভোলাটাইল সাবস্টেন্সেস। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন হচ্ছে একটা কোল থেকে তার ভোলাটাইল এবং নন ভোলাটাইল কম্পোনেন্টকে আলাদা করা, অর্থাৎ উদ্বায়ী এবং অনুদ্বায়ী পদার্থকে আলাদা করা। যদি বলো আলাদা করে কি লাভ হয়, না ইট ইজ টু ইনক্রিজ দ্য ভার্সিটাইলিটি অফ ইউজ, আরো বেশি পরিমাণে যাতে আমরা ব্যবহার করতে পারি, ভ্যারাইটি ব্যবহারের জন্য এই প্রসেসটা করা হয়ে থাকে। এক্সাম্পল যদি নাও তাহলে বলবো এই যে কোল, যেটা পিওর কোল, তাকে যদি আমরা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করি, অবশ্যই ইন অ্যাবসেন্স অফ এয়ার, এয়ারে করলে সে তো বার্ন হয়ে যাবে। ইন অ্যাবসেন্স অফ এয়ার যদি আমরা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করি, দেন ইট প্রডিউস কোল গ্যাস। কোল গ্যাসের পাশে দেখো একটা অ্যারো আছে, গ্যাস উড়ে যায় তাই এটা দেওয়া মনে। হ্যাঁ, because this indicates it is a gas and it is has volatile character, and the non volatile part is the coke. এবার বুঝতে পারছো আশা করি যে কেন এটা করেছি, কারণ কোল যেখানে যেখানে ব্যবহার করতে পারবো না সেখানে সেখানে আমরা কোল গ্যাস ব্যবহার করতে পারবো। ইন্টারনাল ইঞ্জিন গুলো আগের দিন বলেছিলাম, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে আমরা কোল গ্যাস ব্যবহার করতে পারবো। কোক খুবই লো গ্রেডের একটা কোল, যে কামারশালা আরো অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে যারা এই কোক কয়লাকে ব্যবহার করে। এতে কি হয়, প্রোডাক্ট তাদের কিনতেও খরচা কম হয় এবং তারা যে প্রোডাক্টটা তৈরি করছে তার দামও কম হয়, দ্যাট মিনস মোর ইকোনমিক্যাল। সবার তো পিওর কোল লাগবে নাও পারে, আমার কোক কয়লায় যদি কাজ হয়ে যায় তাহলে আমি কোক কয়লাই ব্যবহার করব না, আমার নিজেরও খরচা কম হবে, আমি যে প্রোডাক্টটা মার্কেটে ছাড়বো তার দামও কম হবে। সো the process is just একটুখানি জেনে রাখো, the separation of volatile and non volatile components। আরেকটা টার্ম মনে রাখবে, that is in absence of air, কারণ এয়ার এর প্রেজেন্সে করলে ও তো বার্নই হয়ে গেল। ওকে, সো কিছু ছোট ছোট জিনিস আছে, খুবই সহজ, জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার। একটু দাঁড়াও, আবার লক হয়ে গেছে। নেক্সট, অ্যানালিসিস অফ কোল। অ্যানালিসিস অফ কোল মানে কি? একটা জিনিস দেখো, in Dulong's formula we can easily calculate the calorific value, that's true, but we need something which is the percentage of carbon, hydrogen, oxygen, ash, this one. আমি ডুলংস ফর্মুলাটা তখনই ব্যবহার করতে পারবো যখন আমি এই কোলের মধ্যে কত পার্সেন্ট কি আছে সব জানি। কিন্তু এই পার্সেন্টেজ গুলো জানবো কিভাবে? সেটাও তো আমাকে কেউ বার করে দেবে, বা আইদার আমাকেই বার করতে হবে। আমাকে একটা ল্যাবে, আমি একটা অয়েল ইন্ডাস্ট্রির একটা ল্যাবে আমাকে কাজ দিয়েছে, আমার কাজ হচ্ছে প্রোডাক্টটা মানে একটা কোল বা একটা পেট্রোল বাজারে যাওয়ার আগে আমাকে তার টেস্ট করতে হবে। আমি টেস্ট করে যদি বলি ইটস ওকে, তবে সেটা বাজারে যাবে। ইট ইজ আ হিউজ রেসপন্সিবিলিটি। তো আমি যে টেস্টটা করব, ডুলংস ফর্মুলা যে পুট করব, আমাকে তো তার আগে জানতে হবে আমার কোলে কত কার্বন, হাইড্রোজেন আছে, বা পেট্রোলে নর্মালি যা থাকে এখনো কি তাই আছে, এক্সট্রাকশনটা ঠিক করে হয়েছে কিনা সেটাও তো আমার দেখতে হবে। ইট ইজ আমার মাই রেসপন্সিবিলিটি, কারণ এটা একটা হিউজ অ্যামাউন্টে মার্কেটে চলে যাবে। এবার যদি তুমি সাবস্ট্যান্ডার্ড করো তাহলে তো কোম্পানির বদনাম। তাহলে ইউ হ্যাভ টু অ্যানালিসিস দ্য কোল। তাহলে সেই অ্যানালিসিসটা কিভাবে হবে? না, অ্যানালিসিস, দেয়ার আর টু টাইপস অফ অ্যানালিসিস, দুভাবে অ্যানালিসিস হয়। ওয়ান ইজ প্রক্সিমেট অ্যানালিসিস and another is ultimate analysis. Proximate analysis, first যেটা আছে না proximate analysis is the practical utility of coal. একটু বাদে চলে আসছি what is practical utility, জেনে যাবে। And the ultimate analysis হচ্ছে it gives the of coal thoroughly, মানে দুটোর তফাৎ হচ্ছে এই
যে এক সেকেন্ড, পেন কোথায়? প্রক্সিমেট অ্যানালিসিস, দ্যাট মিনস দ্য প্র্যাকটিক্যাল ইউটিলিটি বলতে আমরা বোঝাই কিছু জেনারেল ক্যাটাগরি, যেমন ধরো কতটা অ্যাশ তৈরি হচ্ছে, যার অ্যাশ যত কম হবে সে তত ভালো, কতটা ময়েশ্চার আছে এর মধ্যে ভোলাটাইল ম্যাটার কতটা আছে, এই ধরনের কিছু কম্পোনেন্ট এই প্রক্সিমেট অ্যানালিসিস এর মধ্যে স্টাডি করা হয়। আর এই যে আলটিমেট অ্যানালিসিসটা দেখছো এর আন্ডারে স্টাডি হয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন। ওকে, তার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, সালফার আর নাইট্রোজেন। এগুলো হচ্ছে কার আলটিমেট অ্যানালিসিসের আন্ডারে পড়ে সব, এগুলো সবই আলটিমেট অ্যানালিসিসের আন্ডারে। আর প্রক্সিমেট অ্যানালিসিসের আন্ডারে দেয়ার আর 4 ক্যাটাগরি। এর মধ্যে এই 4 ক্যাটাগরি আমরা থিওরিতে পড়বো এবং এদের আমাদের ল্যাবও আছে, এই কয়েকটা 4-4টেই ক্যাটাগরিতে নয় আছে। তাহলে এবার আমরা চলে যাই আমাদের আজকের ফুয়েলের লাস্ট অংশ, দ্যাট ইজ প্রক্সিমেট অ্যানালিসিস। এই অবধি বুঝতে কারোর অসুবিধা আছে? দেখো আমি এটা ডিলিট করে দেবো আদারওয়াইজ। No, ma'am. বোঝা গেছে তো প্রক্সিমেট আর আলটিমেট? Yes, ma'am. ওইখানে 4 ক্যাটাগরি, আমি পরে আসছি, অতটা আমি এখানে লিখে উঠতে পারবো না। আর আলটিমেটটা আমি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ইউটিলিটিটা একবার বুঝাবেন? প্র্যাকটিক্যাল ইউটিলিটি এটা জাস্ট একটা টার্ম, মানে আমি এটাকে ব্যবহার করার জন্য কিছু এলিমেন্ট আমার জানা উচিত। সাপোজ তোমাকে আমি কাজে রাখবো, আমার একটা অফিস আছে, তোমাকে আমি হায়ার করবো, তা তোমার প্র্যাকটিক্যাল ইউটিলিটি আমি দেখবো না যে তুমি কতটা কাজ পারো, কতটা লোকের সাথে কথা বলতে পারো। যদি আমার কিছু ডকুমেন্টেশনের কাজ থাকে তো তোমার ইংলিশের দক্ষতা কিরকম, দিস ইজ ইয়োর প্র্যাকটিক্যাল ইউটিলিটি। তোমাকে আমি ফিল্ড ওয়ার্ক করাবো, তো তুমি কতটা বাড়ি থেকে ঠিক সময় বেরিয়ে যানবাহনে চড়ে সেই ফিল্ডে যেতে পারো, রোদে জলে কতটা ডেটা কালেক্ট করে আসতে পারো, এটা আমি জানবো। দ্যাট ইজ ইয়োর প্র্যাকটিক্যাল ইউটিলিটি। বোঝা গেল? ইয়েস ম্যাম। ওকে, সো এই হচ্ছে আমার প্রক্সিমেট অ্যানালিসিস এন্ড আলটিমেট অ্যানালিসিস। এইবার আমি যাব আমার প্রক্সিমেট অ্যানালিসিস ক রকমের হয় তাতে। What is proximate analysis? Proximate analysis it depends on that 4 character. একটু আগে বলেছিলাম না 4টে ক্যাটাগরি আছে, সো 4টে কি কি? The first one is very important, moisture. The second one is volatile matter, that means কতটা উদ্বায়ী পদার্থ আছে। The Hello, third madam. one is ash and the fourth one is fixed carbon. হ্যাঁ বলো। ময়েশ্চার মানে কি? ময়েশ্চার মানে আর্দ্রতা, আচ্ছা আচ্ছা। বাংলায় যাকে বলে আর্দ্রতা। তো অ্যানালিসিস করা হয়, প্রক্সিমেট অ্যানালিসিস ডিপেন্ডস অন দিস 4 টাইপ। ময়েশ্চার মিন্স দ্য হিউমিডিটি, আর্দ্রতা, কতটা ওর মধ্যে জল জাতীয় জিনিস আছে। কারণ একটা জিনিস বলো তো, একটা ফুয়েলের মধ্যে ময়েশ্চার বেশি থাকলে ভালো না কম থাকলে ভালো? দেখি এই কনসেপ্টটা আছে কিনা। কম থাকলে ভালো। অবভিয়াসলি, কারণ সে হিট তৈরি থাকলে করবে না। ভালো। হ্যাঁ, ময়েশ্চার যত বেশি থাকবে তত তোমার এনার্জি খাবে বেশি। ভোলাটাইল ম্যাটার, সেটা কি বেশি থাকলে ভালো না কম থাকলে ভালো, কি মনে হয়? এটা একটা নর্মাল নলেজ, এটা আগের কোনো নলেজ কম দরকার হয় না। থাকলেই ভালো ম্যাম, না বেশি থাকে, যদি বেশি থাকে তাহলে সেটা উদ্বায়ী হয়ে যাবে তো বেশি তাড়াতাড়ি। নো, ভোলাটাইল ম্যাটার বেশি থাকলে ভালো, তার হিট ক্যাপাসিটি তত কম হয়। কাঠ, ও আচ্ছা। কাঠের মধ্যে না, উড ইজ অলসো আ ফুয়েল, বাট এটা দিয়ে কি তুমি সব কাজ করতে পারছো না। ওয়াই? এটার মধ্যে ভোলাটাইল ম্যাটারটা নেই, প্রচুর হিট লাগে, প্রচুর অ্যাশ তৈরি হয়, দিলে যার কাজ বেশি হয়ে যাবে সেটাই সুবিধা না। রাইট। নেক্সট হচ্ছে অ্যাশ। অ্যাশের ক্ষেত্রে কিন্তু জিনিসটা উল্টো, অ্যাশ যত কম হবে তত ভালো। কম জেনারেট হলে ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই না তুমি গ্যাসিয়াস ফুয়েল এই এলপিজি সিএনজি এইসবে না এসছো, নয়তো তুমি আজকে তো এলপিজি সিলিন্ডারের বদলে কয়লা কিনে আনতে আজও, যেটা লোকে আগে করতো। So this is the criteria that you have to know under proximate analysis. Fixed carbon? Fixed carbon is also the same thing, that is how much fixed carbon, that is non-reacting carbon is present. Fixed carbon মানে হচ্ছে কতটা কার্বন বিভিন্ন নন ভোলাটাইল কম্পোনেন্টের সাথে জড়িয়ে আছে, এদের থেকে আর হিট পাওয়া যাচ্ছে না। তো ফিক্সড কার্বনও যতটা কম হয় ততটা ভালো। নর্মাল কার্বনটা বেশি থাকলে, ওই যে 8080 কিলো ক্যালোরি পড়ালাম না ডুলংসে,
তত বেশি হবে। এই ফিক্সড কার্বন ওই ফর্মুলায় কোনো কন্ট্রিবিউশন দিতে পারে না, বোঝা গেল? ইয়েস ম্যাম। ওটা থাকা মানে হচ্ছে বোঝা। সো দিস ইজ ইয়োর ময়েশ্চার কন্টেন্ট। এটা একদম ফর্মুলা ওয়াইজ আমি যেভাবে পরীক্ষায় লিখবে আমি ঠিক সেইভাবেই এখানে দিয়েছি। তো এটাকে এখন ছবি টবি তোলার কোনো দরকার নেই, তোমরা সকলেই জানো এর একটা ভিডিও হয়, প্লাস আমি পিপিটি শেয়ার করি, অতএব সকল পড়ে নিতে পারবে। আচ্ছা, তো স্যার হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ময়েশ্চার কন্টেন্ট? Percentage of moisture, how we can calculate? That is, we have to take a powder dried coal. আমাকে কোলকে আগে পাউডারের মতন ড্রাই করে নিতে হবে। Then we have to heat it in an electric oven at a certain temperature. What is the temperature? The temperature is 105 to 107 degree centigrade temperature এ আমাকে সেই fixed amount of কোলকে হিট করতে হবে। It is not burned, it is heated. Then the amount of moisture will be evaporated. যে ময়েশ্চারটা ভেতরে ছিল সে উবে যাবে, evaporated. Then we have to calculate the loss of weight. মানে ধরো আমি 5 গ্রাম কোল নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছিলাম, 5 গ্রাম কোলকে পাউডার বানিয়ে তার ওয়েট করে দেখলাম, ঠিক আছে অলমোস্ট 5 গ্রাম আছে। 5 গ্রাম কোলকে আমি ইলেকট্রিক ওভেনে, we put it in electric oven and heat it at that certain temperature. The amount of moisture is evaporated. After certain hour, generally এটার টাইম লাগে 2 hours. After 2 hours আমি ওভেন থেকে ওটা বার করে আনলাম, বার করার পর again we heat weight this, আমি তাকে আবার ওজন করলাম। 5 গ্রাম ছিল, দেখা গেল হয়েছে সামথিং 4.3 4.4 এরকম। So the loss of weight is your moisture, amount of moisture. তাহলে loss of weight কে আমি এখানে ফর্মুলায় পুট করলাম, that is ওই যদি ধরো 5.5 যদি হয় 5 মাইনাস আফটার ওয়েট হচ্ছে 4.3, that is your loss, weight loss, divided by weight of sample taken. এই weight of sample কত নিয়েছিলে? 5, তুমি যা দিয়ে এক্সপেরিমেন্ট করে বাবারে শুরু করেছিলাম, 5 ইন্টু 100, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। This is your calculation how to moisture, how much of moisture you have or percentage of moisture. তাহলে এই যে বললাম ল্যাবে যদি আমাকে ডুলংস ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, তাহলে অ্যাজ এ টেকনিশিয়ান তোমাকে আগে এই এক্সপেরিমেন্টটা করতে হবে, করে দেখতে হবে এর ময়েশ্চার কন্টেন্ট কত, সেটাও একটা ডেটা তোমাকে পুট করতে হয়। ডুলংস ফর্মুলায় না হয় কিন্তু, বাট যখন ওই প্রোডাক্টটা মার্কেটে যাচ্ছে, ইয়েস ইউ হ্যাভ টু মেনশন দ্য ময়েশ্চার কন্টেন্ট। আমি যে তোমার কাছ থেকে যে প্রোডাক্টটা কিনবো, যে কোলটা তুমি যে সাপ্লাই করছো বা তুমি যে পেট্রোলটা সাপ্লাই করছো, তোমার একটা কি বলবো, এটা ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি to know the customer that how much moisture content it can bear. The percentage of moisture তোমাকে প্রোডাক্টের গায়ে লিখে দিতে হবে। So this is your percentage of moisture content. এটাকে আরেকটু ভালোভাবে দেখে নাও, because it is also in your lab, তোমার ল্যাবরেটরিতেও আছে। সেটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব ভালো করে করানো যায়। ওকে, next this is your moisture content. After that wait, আবার আটকে গেছে। আমি আবার স্ক্রিন শেয়ার করছি। কি হলো রে বাবা, ওয়েট একটু দাঁড়াও, টেকনিক্যাল প্রবলেম। ওকে, তো আমি কত অবধি ছিলাম? এইখানে ছিলাম। প্রক্সিমেট অ্যানালিসিস এর আন্ডারে ময়েশ্চার কন্টেন্ট পড়িয়েছিলাম। দ্য নেক্সট ইজ ভোলাটাইল ম্যাটার কন্টেন্ট। Volatile matter, what is volatile matter? The volatile matter is the amount of volatile matter will be evaporated when we heat that certain mass of coal in a muffle furnace.
and the temperature is mentioned in the bold letter. দেখো এখানে bold letter এ mention করে দিয়েছি, that is 950 degree centigrade, and the formula is this one. moisture এর মতন same, শুধু তফাৎটা হচ্ছে আগের বার তুমি হিট করেছিলে 105 মানে 105 থেকে 107 ডিগ্রি সেন্টিগ্রেডে, এইবার তোমাকে ওটা মাফেল ফার্নেসে হিট করতে হবে, and the temperature is much high, that is 950 ডিগ্রি সেন্টিগ্রেড for 7 minutes, কারণ volatile matter ওইটুকু হিটেই চলে যাবে। and then you have to calculate same, আগের বার ছিল weight loss due to moisture, এটা হচ্ছে weight loss due to VM. VM means volatile matter in short, শর্টে ওটাকে VM বলা হয়। volatile weight loss due to volatile matter divided by weight of sample into 100. The formula is almost same, যেভাবে moisture সেভাবে, এটাকে আমি আর করে দেখাচ্ছি না। নেক্সট আমি 4 ক্রাইটেরিয়া বলেছিলাম, তো দিস ওয়ান দ্য থার্ড ক্রাইটেরিয়া, দ্যাট ইজ অ্যাশ। তোমরা ওই ডুলংস ফর্মুলা করার সময় যে অ্যাশটা দেখেছিলে সেটা এইভাবেই মেজার করা হয়েছে। হিয়ার এখানে লস অফ ওয়েট ক্যালকুলেট করার কোনো ব্যাপার নেই, ইউ হ্যাভ টু বার্ন দ্য certain percentage of coal under 700 to 750 degree centigrade temperature. 700 থেকে 750 তে তোমাকে ওটা হিট করতে হবে। হিট করার পর সেটা বার্ন হয়ে ওর ভেতর যত আদার মেটেরিয়াল আছে সব বার্ন হয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাশ তৈরি হবে। A certain amount of ash is produced after complete burning, and then you have to calculate the amount of weight ash produce. এবং তোমাকে এইবার আর লস অফ ওয়েটের গল্প নেই, এবার হচ্ছে কতটা ছাই তৈরি হলো, পাটি কথা কতটা ছাই তৈরি হলো সেই ছাইটার ওজন নেবে, আর কতটা স্যাম্পল তুমি নিয়েছিলে ইনটু 100। 5 গ্রাম কোল নিয়েছিলাম, 1 গ্রাম ছাই হয়েছে, তাহলে 5 গ্রামে থাকে 1 গ্রাম ছাই, তাহলে 100তে কত থাকবে? দ্যাট ইজ দ্য সিম্পল অ্যাশ ফর্মুলা। তুমি একটা কাগজ, একটা কাগজকে ওজন করো, করে তাকে পোড়াও, পুরোটা তো ভ্যানিশ হবে না, কিছু তো থাকবে, তাহলে তুমি অতখানি কাগজ থেকে এতটা অ্যাশ পেয়েছো, তাহলে 100তে কত পাবে? দ্য সিম্পল কি বলে এটাকে, ঐকিক নিয়ম বা অর ইউনিটারি মেথড। নেক্সট, that is the last one, today's last one, that is fixed carbon. Fixed carbon means the it is এটার কোনো ফর্মুলা নেই, এর একটা সুবিধা হচ্ছে এর কোনো ফর্মুলা নেই, আগে 3টে পেয়ে গেছো, 100 মাইনাস দ্য প্রিভিয়াস 3। তার মানে কার্বনের সিস্টেমটা আমাদের বডিরই মতনই সিস্টেম, মানে আমাদের বডিকেও যেমন ওর এক্সারসাইজ করে বার্ন করলে আমাদের ক্যালোরি বার্ন হয়, সেরকম এরকম কার্বনেরও একই সিস্টেম। হ্যাঁ, কার্বন কেন, টোটাল কোলটারই একই সিস্টেম। কার্বনের কোলের মধ্যে কার্বন যেমন বার্ন হয়ে হিট দেয়, সেরকম হাইড্রোজেনও দেয়, সালফারও দেয়, ওদের কন্ট্রিবিউশনও আছে, হয়তো কম বাট আছে, বোঝা গেল? সো দিস ওয়ান ইজ ইয়োর 4 ক্রাইটেরিয়া, দ্য 4 প্রক্সিমেট অ্যানালিসিস। পরীক্ষার সময় যখন আসে জেনারেলি এই 4টেকে 2টো দেয়, অথবা কখনো কখনো 4টেকেই তুলে দেয়, তখন তোমাকে খুব ছোট ছোট করে 2 লাইনে জাস্ট প্রসেস ফর্মুলা এইভাবে খুব অল্প কথায় হোয়াট ইজ প্রক্সিমেট অ্যানালিসিস ডেসক্রাইব করতে হয়। এর সেরকম কোনো নিউমেরিক্যাল আজ অব্দি আসেনি, এবার দেখা যাক ডিটেল সিলেবাস বা ডিটেল ইয়ে হলে কি হয়। তবে যদি নিউমেরিক্যাল আসেও তাহলে তুমি এই ফর্মুলাতে পুট, এক সেকেন্ড, এই ফর্মুলাতে পুট করেই পেয়ে যাবে, বোঝা গেল? হ্যাঁ বলো ম্যাম। বলছিলাম অ্যাশ কন্টেন্টটা একবার একটু বলবেন, নেট কানেকশনের জন্য ভালোভাবে শুনতে পাইনি। আচ্ছা, অ্যাশ কন্টেন্ট ইজ this one your ash content. Ash means তুমি কিচ্ছু না, পাটি কথায় বলো না, তোমাকে একটা জিনিস দিয়ে বলেছি ভাই কত ছাই হয় আমাকে তৈরি বলতো, তুই কি করবে? জিনিসটাকে বার্ন করবে, করে সম্পূর্ণ বার্ন হওয়া অবধি তুমি ওয়েট করবে। জিনিসটা যখন আমি হাতে তোমার ধরিয়েছিলাম তুমি তার ওজন করে রেখেছো, এবার সম্পূর্ণ বার্ন করার পর কতটা ছাই হলো তার এবার ওজন করলে, তাহলে দেখলে 5 গ্রাম থেকে 1 গ্রাম ছাই হচ্ছে, তাহলে তুমি আমাকে 100-এ ক্যালকুলেট করে বলে দিলে ম্যাডাম পার্সেন্টেজ অফ অ্যাশ যা দিয়েছেন এই দাঁড়াচ্ছে, হয়ে গেল, বোঝা গেল? Yes ma'am. ওকে, সো দিস ওয়ান ইয়োর ওকে টুডেস ফুয়েল পার্ট। কিছু অসুবিধা থাকলে বলো, আদারওয়াইজ আমি তোমাদের ওই ইয়েটা সাপ্লাই করছি, ওই কি বলে বলো ওটাকে, এমসিকিউ। খুবই ইজি, যদি কারুর
অসুবিধা হয় জাস্ট একটু গো থ্রু করবে পিপিটিটা দেওয়ার পর। দেখো দিয়ে দিয়েছি, পেয়েছো কিনা একটু দেখো, আর আমি গ্রুপেও দিচ্ছি। এটা কি গ্রুপ 1? ইয়েস ম্যাম পেয়েছি, ইয়েস ম্যাম ওকে, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এবার গ্রুপ 2 তে দিচ্ছি, দেখো হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছি। ম্যাম রিসিভড। ওকে ওকে, করো, জাস্ট খুবই ইজি, ফটাফট একটু যা পড়ালাম একটু রিকল করে নাও। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, বলছি আমার একটু অর্গানাইজারকে আমি অনুরোধ করছি একটুখানি আমাকে প্রেজেন্টার বানাতে আর কি। ম্যাম সাবমিটেড। ওকে, আমি দেখে নিচ্ছি, আর একটু দেখে নি, দেখে আমি আবার ডিসকাস করে দেবো। আচ্ছা, আমি এবার একটু বলতে থাকি, যারা পড়ছো তাদের আবার বলি, পরেও তারা অ্যান্সার দিতে পারবে, খোলা থাকবে। ফার্স্ট কোশ্চেন ছিল ফুয়েল কন্টেন্টস হুইচ এলিমেন্ট ইন মেজর অ্যামাউন্ট। ফুয়েলের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে? তার অ্যান্সার হচ্ছে কার্বন। কার্বন সবচেয়ে বেশি থাকে, ওটাই ওর আইডেন্টিটি। ক্যালোরিফিক ভ্যালু অফ কার্বন কত? দ্যাট ইজ দ্য থার্ড ওয়ান, 8080 কিলোক্যালোরি পার গ্রাম। যদিও হাইড্রোজেনের ক্যালোরিফিক ভ্যালু বেশি, 34,500, 34,500 is the calorific value of hydrogen, but still it present in very less amount. তাই জন্য কার্বনের কন্ট্রিবিউশনই সবচেয়ে বেশি দাঁড়ায়। Third question, to produce heat, which one have no contribution? Heat production এ কার contribution 0? সেটি নাইট্রোজেন। একটু আগেই বললাম ডুলংস ফর্মুলায় নাইট্রোজেনের কোনো উল্লেখ নেই, so it has 0 contribution. Proximate analysis is related to সবকটাই, moisture, ash, volatile matter সবকটাই আছে, এর সাথে ফিক্স কার্বনও আছে, অর্থাৎ সব। লাস্ট
percentage of carbon is higher in কোন বিটুমিনাস, লিগনাইট, অ্যানথ্রাসাইট না পিট? সেটা হচ্ছে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট হচ্ছে, আমরা ছোটবেলায় জিওগ্রাফিতেও পড়েছি, অ্যানথ্রাসাইট ইজ মোস্ট হাই কোয়ালিটি অর গুড কোয়ালিটি কার্বন কোল। ওকে, সো মোটামুটি জমা পড়েছে, কতগুলো জমা পড়েছে? 70 মতো জমা পড়েছে। ঠিক আছে, এইখানে আমি আমারটা তাহলে স্টপ করলাম। এবার আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আপনারটা শুরু করতে পারেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি। Hello students, good morning. গুড মর্নিং স্যার। গুড মর্নিং Good স্যার। morning, sir. Good morning, sir. মর্নিং স্যার, মর্নিং। গুড মর্নিং স্যার। Okay, ঠিক আছে। গুড মর্নিং তাহলে- স্যার। Today we discuss the last part of the topic solution. স্যার। আচ্ছা, ঠিক আছে, good morning. Which is in the unit 1. In the previous classes, we discussed about the various kind of solution topic. Today we discuss about concentration unit of the solution. In our syllabus, 5 concentration units are there. That is molarity, mass percentage, volume percentage, mole fraction, and ppm. আচ্ছা, একটু মিউট, কেউ একটু মিউট করে দাও, আওয়াজ আসছে খুব। আমরা আগের ক্লাসগুলোতে এই দ্রবণের বিভিন্ন বিষয় সম্পর্কে পড়াশোনা করেছি। আজ আমরা এই দ্রবণের লাস্ট পার্টটা পড়ব, যেখানে দ্রবণের ঘনত্বে বিভিন্ন এককগুলি নিয়ে পড়াশোনা করব। আমরা যেমন বিভিন্ন জিনিসকে পরিমাপ করার ক্ষেত্রে বিভিন্ন ইউনিট একক ব্যবহার করি, সেরকমই এই দ্রবণের ঘনত্বকে বিভিন্ন এককে প্রকাশ করা হয়। তোমাদের এই সিলেবাসে 5 ধরনের এককের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে মোলারিটি, ওজনের শতকরা পরিমাণ, আয়তনের শতকরা পরিমাণ, মোল ভগ্নাংশ ও ppm। তাই প্রথমে আমরা দেখব যে এই মোলারিটিটা। স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে সবার? Yes, sir. Yes, sir. Yes, sir. This molarity is defined. Yes sir, yes sir. আচ্ছা, বুঝতে পেরেছি আমি। এবার শোনো সবাই। Molarity is defined as number of moles dissolved in 1 liter of the solution. 1 liter means 1000 ml. So 1000 ml solution contains which number of moles of solute? This molarity denoted as capital M, as it is a function of volume of solution, so it is a temperature dependent term. কি বললাম, যে কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে কোন দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। স্যার ভালো, হ্যাঁ। বলছিলাম স্যার, ওই অ্যাকচুয়ালি ওই যে পার্টিকুলার সলিউট সলভেন্ট এই টার্ম গুলো একটু ইংলিশে বলবেন? আমি বেঙ্গলটা ঠিক পারি না, মানে এই সায়েন্টিফিক টার্ম গুলো। আচ্ছা, আমি তো বললাম আগে। আচ্ছা, যাই হোক, Yes, sir, please. কোন সলিউশনের প্রতি লিটারে কোন সলিউট যত গ্রাম মোল
সলিউবল থাকে, ঠিক আছে, সেই সংখ্যাকে আচ্ছা আচ্ছা ওই ওকে স্যার। সলিউশনে কি বলে, মোলারিটি বলা হয়। তা আমরা জানি কি 1 লিটার মানে 1000 ml, অর্থাৎ 1000 ml কোন সলিউশনের মধ্যে যত গ্রাম মোল সলিউবল থাকবে সেটাই তার পরিমাণ। এখানে এই মোলারিটি টার্মটাকে কি বলা হয়, ক্যাপিটাল এম দিয়ে লেখা হয়। আমরা জানি কি টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এই যে সলিউশনের ভলিউমের চেঞ্জ হয়, আবার এই মোলারিটি সলিউশনের যে ভলিউমের সঙ্গে রিলেটেড। তাই টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে কোন সলিউশনের মোলারিটিরও চেঞ্জ হয়। তাই এটা একটা, মোলারিটিটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্ম, ঠিক আছে। এই মোলারিটি ইউনিটটা কম ডেনসিটি হোক আর বেশি ডেনসিটি হোক, কোনো একটা সলিউশন যে কোনো সলিউশনের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব, ব্যবহার করা যায়। এখানে কোনো কিছু বোঝার প্রবলেম হচ্ছে কারণ? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? Yes, sir, you're audible. ওকে, এখানে কিছু প্রবলেম আছে কারোর? Yes, sir. No, sir. No, sir. নো স্যার, নো স্যার। তাহলে এই যে মোলারিটি, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্যাট মোলারিটি টার্ম? মোলারিটি capital M equals to moles of solute that is small n divided by volume of solution that is capital V into 1000. This 1000 means 1000 ml or 1 liter. আমরা যদি এই মোলারিটিকে জাস্ট ইকুয়েশনে লিখি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, মোলারিটি ইকুয়ালস টু মানে amount of solute dissolved in moles, that is small n, per volume of the solution, that is small capital V into 1000. এই ইকুয়েশনটা সিম্পল ইকুয়েশন, সবাই একটু মনে রাখো। এটাকে ইউজ করে কি করবে, যে নিউমেরিক্যালস গুলো আছে সেটা করতে হবে। নিউমেরিক্যালস অফ মোলারিটি একটা এক্সাম্পল দিলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কি করে ক্যালকুলেট করে এটা। হোয়াট ইজ দ্য মোলারিটি অফ সলিউশন when 0.04 mole NaCl is dissolved in 250 ml solution? We know the equation, the molarity capital M equals to number of moles of solute, that is small n, by volume of the solution, that is capital V into 1000. In this question it is given the mole number of solute, that is NaCl, is 0.04 and the volume of the solution is 250 ml, that is capital V. So molarity equals 0.04 by 250 into 1000. Very good, very good. 0.04 in by 250 into 1000, that is 0.16. অর্থাৎ কোন একটা সলিউশনের ক্ষেত্রে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনে দেখতে পাচ্ছ যে একটা সলিউশন বানানো হয়েছে কিসের, 250 ml কোন একটা সলিউশন হলো। এখানে ক্যালকুলেট করো, দেখতে পাবে এই যে 0.04 by 250 into 1000, এটাকে তোমার ক্যালকুলেটরে বসাও, দিলে দেখতে পাবে 0.16 আসবে। মানে কাটাকাটি করে? হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো, কে বলছো বলো? আমি বলছি স্যার কাটাকাটি করে হলো এটা। হ্যাঁ একজন বলো বলো। স্যার বলছি বলো। যে ভলিউমটা কি মিলিলিটারে নিতে হবে না লিটারে? ml, মিলিলিটার। মিলিলিটারই নেব? হ্যাঁ মিলিলিটারেই নেবে। কারণ কি, আমি অ্যাকচুয়ালি কি করব, যে মোলারিটিটা মাপবো কিসে, 1 লিটারের ভিতরে। 1 লিটার মানে 1000 ml, তাই তো? আমি যেহেতু ইনটু 1000 করছি,
1000 ml করে দিয়েছি, তাই আমি যে ভলিউমটা নিয়েছি তাই সেটাকে কি নিতে হবে, আর ml এ নিতে হবে, অর্থাৎ মিলিলিটারে নিতে হবে। তাহলে যদি আমি ভলিউম যদি এই যে 1000 যে মাল্টিপ্লাই করেছি না, যদি 1000টা যদি মাল্টিপ্লাই না করতাম তাহলে কি হতো, 1 লিটার লিখতাম, তাই তো 1 Yes, লিটার sir. লিখতাম, তাহলে এই 250 ml টাকেও আমাকে লিটারে চেঞ্জ করতে হতো। তাহলে 1000 ml সমান 1 লিটার, 1 ml equals to 1/1000 লিটার, and 250 ml equals to 1/1000 into 250 ml দিলে কি হবে, ওটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে লিটার হয়ে যাবে। সেই লিটারটা এখানে বসাতাম তখন 250 এর জায়গায়। কাটাকাটিটাই করতে হবে আমাদেরকে স্যার, মানে হ্যাঁ, 250 কে দিয়ে 100 কে কাটাকাটি করতে হবে। 100 নয়, 250 into 1000, এই যে 1000 টা কাটো, দেখবে 4 হবে ওটা। ইয়েস স্যার, 4 4 16 গুণ করলে। টু 250 into 4, 4 4 16 মানে 0.16। কিছু বলতে হবে? একটু রিপ্লাই করো, শুনতে কি পাচ্ছো? Yes, sir. Yes, sir. Yes, sir. ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যালো, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এখানে কিছু প্রবলেম আছে কারোর? ওকে ওকে নো স্যার, বুঝতে পেরেছি। নো স্যার, প্রবলেম নেই স্যার, বুঝতে নেক্সট, পেরেছি। মাস পার্সেন্টেজ। এটা হচ্ছে ওজনের শতকরা পরিমাণ। মাস পার্সেন্ট ইজ represented as the amount of solid, that is solute, actually is solid solute, which is dissolved in 1000 gram of solvent solution। মানে কি, ওজনের শতকরা পরিমাণে কি হবে, যত পরিমাণ সলিড সলিউট 100 গ্রাম সলিউশনে ডিজলভ থাকবে সেই পরিমাণটা, বাকি কথায় কি হবে, আমাকে যদি 100 ml 100 গ্রাম যদি কোনো একটা সলিউশন দেওয়া হয়, তার ভিতরে কি হবে, কত পরিমাণ কোন সলিউট আছে সেটাকে বার করতে হবে। This is represented as W/W. W is to called weight. Why? Because amount of solute and amount of solution both are in grams. Both are in gram. So it is represented as W/W percent. Mass percent equals to grams of solute by grams of solution into 100. 100 means this is percentage. এখানে যেহেতু কি আছে, এখানে যেহেতু সলিউট আছে পরিমাণ, এবং যে সলভেন্টটা নেওয়া হয়েছে বা সলভেন্ট নেওয়া হয়েছে সেটারও কি আছে, গ্রামে আছে। তাই যখন আমরা কি করব, এই ওয়েটের যে পার্সেন্টেজ বার করব সেটাকে W/W পার্সেন্ট লিখবো। এখানে W ইকুয়ালস টু কি, সলিউট এবং সলভেন্ট ওয়েট। এরপরে দেখবো কি নিউমেরিক্যাল একটা আছে, এখানে কোনো প্রবলেম আছে কারোর? No, sir. No, sir. ওকে, নো স্যার, নো স্যার। নিউমেরিক্যালস অফ মাস পার্সেন্টেজ। এটা নিউমেরিক্যালস দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে ব্যাপারটা কি আছে এখানে। 25/100 into If a solution is prepared by dissolving 25 gram of sugar into 100 gram of water, what is the mass percent of sugar in this solution? In this question, it is given that sugar is 25 gram and solution is 100 gram. So total solution is 25 gram sugar and 100 gram solution, total 125 gram. And then we know the mass percent equals to 25 gram sugar divided by 125 gram water into 100. So when it is calculated, then we got the 20% sugar. এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি দেখছি,
একটা চিনির পরিমাণ কত দেওয়া আছে 25 গ্রাম, এবং যে সলভেন্ট দেওয়া হয়েছে সেখানকার পরিমাণ কত 100 গ্রাম। তাহলে সলভেন্ট এবং এই যে সুগার সলিউট দুটো মিলে কি হবে, টোটাল কি হবে সলিউশন, সেটা কত 25 প্লাস 100 ইকুয়ালস টু 125 গ্রাম। আমরা কি জানি আবার মাস পার্সেন্টেজ সমান কি, যতটা সলিউট আছে টোটাল কত সলিউশনের মধ্যে, অর্থাৎ 25 গ্রাম সুগার ডিভাইডেড বাই 125 গ্রাম ওয়াটার ইনটু 100 করলে পার্সেন্টেজটা বের হবে। এটা ক্যালকুলেশন করলে কি হবে 20% সুগার বেরিয়ে গেল। এটা কারো কিছু বুঝতে প্রবলেম আছে? এটা মানে খুব সোজাই তোমাদের থাকবে, তোমরা সবাই যদি এই ইকুয়েশনটা মানে ফলো করো তাহলে ক্লিয়ারলি তোমরা নিজেরাই করে নিতে পারবে। আমি ক্লাসের পরই আমি একটা এমসিকিউ দেবো, সেখানেও আছে, ভালো করে দেখে রাখো, এখান থেকে তোমরা যাতে নিজেরা করতে পারো। এখানে কিছু প্রবলেম আছে? নো স্যার। নো স্যার। নো স্যার। এবার হচ্ছে ভলিউম পার্সেন্টেজ। আগেটা কি ছিল মাস পার্সেন্টেজ, যেখানে দুটোই হচ্ছে গ্রামে গ্রামে ছিল, এখানে হচ্ছে ভলিউম পার্সেন্টেজ। এখানে কি হবে আয়তন বা ভলিউম থাকবে, বা আয়তনের শতকরা পরিমাণ। ভলিউম পার্সেন্ট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ the volume of liquid solvent solute dissolved in 100 ml of solution. হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো স্যার বলছি আগের স্লাইডটা একটু দেখান না, আমি নেট কানেকশনের জন্য লেট হয়ে গেছিলাম। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এটা একটু বলুন, একবার রিপিট করবেন। হ্যাঁ, এই কোশ্চেনে কি দেওয়া আছে, দেওয়া আছে একটা 25 গ্রামের এক সুগার মানে চিনি কিসে মেশানো হয়েছে, 100 গ্রাম জলে মেশানো হয়েছে। ঠিক আছে, বলেছে যে এখানে সুগারের পরিমাণটা পার্সেন্টেজে বার করতে বলেছে। এই টোটাল যে সলিউশন তৈরি হলো সেখানে চিনির পরিমাণটা পার্সেন্টেজে বার করো। সেটা বার করতে গেলে কি করতে হবে, যে আমাকে প্রথম হচ্ছে সলিউশনটা টোটাল কত হয়েছে সেটা বার করতে হবে। এই সলিউশনটা কি কি দিয়ে তৈরি হলো, 25 গ্রাম সুগার এবং 100 গ্রাম জল দিয়ে তৈরি হয়েছে, মানে কত 100 প্লাস 25। হ্যাঁ স্যার একটা ডাউট ছিল। আমি এটা বলিনি, তারপর বলো। তাহলে কি হলো, টোটাল 125 গ্রাম সলিউশন হলো। এই যে এই 125 গ্রাম সলিউশনে কি আছে, 25 গ্রাম সুগার আছে এবং 100 মধ্যে কত, সেই মাস পার্সেন্ট ইকুয়ালস টু 25 গ্রাম সুগার ডিভাইডেড বাই 125 গ্রাম ওয়াটার ইনটু 100 করলে ওটা ক্যালকুলেশন করলে কত বেরোবে 20% সুগার বেরোবে। স্যার আরেকবার বোঝাবেন স্যার, আমার প্রচন্ড নেট প্রবলেম হচ্ছিল। কোনটা? স্যার আমার ডাউট স্যার আমার একটা ডাউট ছিল। হ্যাঁ বলো 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 বলো। স্যার যদি 100 গ্রামের জায়গায় যদি পরীক্ষাতে 100 ml দেয় তাহলে কি একই হবে নিয়ম? এটা সেটা তাহলে ভলিউমটা আলাদা হবে, পরে যে স্লাইডটা বলবো সেটা সেখানে পাবে তুমি, কারণ এটা দুটোতেই মাস মানে ওয়েট দেওয়া আছে, তাহলে ভলিউম নেই। ভলিউম মানে আয়তন, আর ওয়েট এটা হচ্ছে ওজন। ঠিক আছে, এর পরেরটা গিয়ে দেখতে পাবো ওই জিনিসটা। অঙ্কটা স্যার বুঝিনি স্যার, একবার বুঝিয়ে দিন একটু। কোনটা কোনটা? এই যে নিউমেরিক্যালসটা? অঙ্কটা স্যার নেটটা প্রচন্ড প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ এই স্যার। নিউমেরিক্যালসটা কি দেওয়া আছে বলতো, বলেছে যে একটা 100 গ্রামের সলিউশন জল নিয়েছে, তার মধ্যে 25 গ্রাম কি দিয়েছে, চিনি দিয়েছে, দিয়ে একটা সলিউশন তৈরি করলো। বলেছে যে ওই সলিউশনের ভিতরে এই চিনির পরিমাণটা শতকরা ভাগে কত হবে বা পার্সেন্টেজে বার করো। এটা বোঝা গেছে তো? সেটা এটা বার করার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে যে সলিউশনটা কতটা পরিমাণ হলো, টোটাল কত পরিমাণ। এই সলিউশন তৈরি হলো কি দিয়ে, 25 গ্রাম সুগার এবং 100 গ্রাম ওয়াটার, মানে কি 25 প্লাস 100 সমান 125 গ্রাম সলিউশন। তাহলে এই 125 গ্রাম সলিউশনের ভিতরে কত গ্রাম সুগার আছে, 25 গ্রাম। ঠিক আছে, এবং এক ভাগের ভিতরে কত আছে, 25/125, এবং 100 ভাগের ভিতরে কত আছে, মাল্টিপ্লাই করলে তোমার 20% সুগার বেরোবে। ওই কি নিয়মের মতো হবে, জাস্ট ইউনিটারি মেথড। বুঝতে পারলে? ওকে ওকে। এবার ভলিউম পার্সেন্টেজ যেটা বলেছিলাম আরেকবার বলি, যে ভলিউম পার্সেন্ট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য ভলিউম অফ লিকুইড সলিউট
ডিজলভ ইন 100 ml অফ সলিউশন। এখানে টোটাল ভলিউম দেওয়া আছে, সবগুলো ভলিউমের টার্মে দেওয়া আছে। আগেরটা কি ছিল ওয়েট টার্ম, এখানে সব ভলিউমের টার্ম। তো as the solute and solvent both are in ml বা milliliter, that is volume, so it is represented as V by V%, where V represent the Hello, sir. volume। হ্যাঁ, এটা ওয়েট হচ্ছে, ভিটা এটা ভলিউম হবে। হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো। স্যার, বলছি আগেরটায় যেটা ছিল ওইটা সলিউশন তো 100 ml 100 গ্রাম গ্রাম। লেখা ছিল, ওইটা স্যার ওয়াটার হবে না? ওয়াটার বলতে আগের মানে ও স্লাইডটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে সলভেন্ট যেটা সলিউশনটা হয়েছে টোটাল সলিউশন ওটা, আর যেটা নেওয়া হয়েছে সেটা কি জলের ভিতরে নেওয়া হয়েছে, হ্যাঁ বুঝা স্যার, গেল? জলের ভিতরে নেওয়া হয়েছে ওটা, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কিন্তু জল। স্যার ওখানে সলিউশন 100 গ্রাম লেখা ছিল। হ্যাঁ, টোটাল সলিউশন তো 100 গ্রাম, যেখানে ওয়েটে দেওয়া আছে ওয়েট, আর এটা হচ্ছে ভলিউম মানে আয়তন দেওয়া আছে। ওখানে কি হয়েছে, জলের ভিতরে কি নেওয়া হয়েছে, যে কোনো একটা কঠিন মানে সলিড নেওয়া হয়েছে। সলিডে তো আর ভলিউম পাবো না, আমরা ওয়েট পাবো, বুঝা গেছে? সলিডের তো আর ভলিউম পাবো না, ওখানে ওয়েট পাবো। জলটার তাহলে জলটার ওয়েট দিয়েছিল কি স্যার? হ্যাঁ, জলটার ওয়েট দিয়েছে, দেখো 100 গ্রাম দেওয়া হয়েছে। আর যদি আমরা ওই রকমই এই যে ভলিউম পার্সেন্টেজে আসি, তাহলে এখানে দুটোরই ভলিউম নেব, দুটোই লিকুইড। ওখানে কি হচ্ছে, একটা লিকুইড একটা মানে সলিড, এখানে কি হচ্ছে দুটোই লিকুইড। না স্যার, ওটা আগের স্লাইডটা একটু জান, আমি বলছি সলিউশনটা লেখা ছিল 100, সলিউশনটা তো 125 গ্রাম হবে কোথায় বলো দেখি, আপনি যেটা বললেন। দাদা এটা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, এটা স্যার বলো। এই যে সলিউশনটা 100 গ্রাম, এটা স্যার সলিউশনটা তো আপনি বললেন 125 গ্রাম হবে। আমি এটা ওয়াটার হবে না স্যার? ওটা সলভেন্ট। আচ্ছা আচ্ছা, এটা কারেকশন করে না, সলভেন্ট। ঠিক আছে। ঠিক আছে এবারে? ইয়েস স্যার, ইয়েস স্যার। এটা হচ্ছে ভলিউম পার্সেন্টেজ ইকুয়েশনটা ঠিক আগের মতোই। এখানে কি হবে, ভলিউম অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইনটু 100। এর একটা নিউমেরিক্যালস করলেই বোঝা যাবে। নিউমেরিক্যালস কি আছে, a solution of propanol is prepared by dissolving 50 ml in 200 ml water. What is the volume present of the propanol? ঠিক আছে, এখানে কি হবে, আমরা কি জানি, এখানে কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে প্রোপানল 50 ml এবং ওয়াটার কত 200 ml। ঠিক আগের নিয়মই হবে। টোটাল সলিউশন টোটাল কত হবে, 50 প্লাস 200 ইকুয়ালস টু 250 ml, পুরো একই রকমই হবে। এবং আমরা কি জানি, এর ইকুয়েশনটা কি জানি, ভলিউম পার্সেন্ট ইকুয়ালস টু, তাহলে কি হবে 50 ml প্রোপানল প্রেজেন্ট ইন 250 ml সলিউশন ইনটু 100 করলাম, দিলে কি হবে পার্সেন্টেজ বেরোলো। তাহলে কি হবে ওভারঅল সলিউশন ইকুয়েশনটা কি হবে, অ্যানসারটা হচ্ছে 20% প্রোপানল। এই নিউমেরিক্যালস বোঝা গেছে? পুরো আগের মতো একই, পুরো ডিফারেন্স কিছু নেই। অর্থাৎ 250 ml এর ভিতরে কত ml প্রোপানল আছে এবং 1 এর ভিতরে কত আছে আর 100 এর ভিতরে কত আছে পার্সেন্টেজ। ওকে, এবার হচ্ছে মোল ফ্র্যাকশন নাম্বার 4, মোল ফ্র্যাকশন। এই মোল ফ্র্যাকশনটা কি, মোল ফ্র্যাকশন it is defined as number of moles of solvent or solute, that is small n, divided by total number of moles of solvent and solute.
it is denoted by capital or small x. মানে কি, কোন উপাদানের মোল সংখ্যা, যেটাকে মোল ফ্র্যাকশন বলছি, এটাকে বাংলায় বলি কি মোল সংখ্যা। ওই সলিউশনে কত পরিমাণ কত মোল কি আছে আমার সলিউট প্রেজেন্ট আছে এবং কত মোল সলভেন্ট প্রেজেন্ট আছে। তাহলে কি হবে, যদি আমরা সলভেন্টের মোল ফ্র্যাকশন বার করতে চাই, সেক্ষেত্রে মোল ফ্র্যাকশন x of solvent equals to number of moles of solvent divided by total number of mole of solvent plus moles of solute। অর্থাৎ x solvent equals to number of moles of solvent divided by number of moles of solvent plus number of moles of solute। অর্থাৎ একটা সলিউশনের যদি মোল ফ্র্যাকশন যে ধরনের কম্পোনেন্ট থাকে, যেমন ধরো সলভেন্ট আছে, যদি আমি সলভেন্টের যদি মোল ফ্র্যাকশন বার করতে চাই কত পরিমাণ আছে ফ্র্যাকশনটা, একটা সলিউশনে কি আছে সলভেন্ট সলিউট দুটো মিলেই তো পুরো সলিউশনটা। তাহলে সলভেন্ট কত ফ্র্যাকশন আছে আর সলিউট কত ফ্র্যাকশন আছে, এই দুটোকে নিয়ে টোটাল সলিউশন। এটাকে বার করতে গেলে কি করতে হবে, সলভেন্টের মোল ফ্র্যাকশন ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ সলভেন্ট প্লাস নাম্বার অফ মোলস অফ সলিউট। ঠিক একইভাবে সিমিলারলি যদি আমি সলভেন্টে এটা যদি সলিউটে বার করতে চাই, এটা যদি সলিউটে বার করতে চাই, একটু ওয়েট করো, একটু হ্যাং করছে। এটা সলিউট হবে, হ্যাঁ এটা কি হবে, নাম্বার অফ, যদি আমি সলিউটের ক্ষেত্রে মোল ফ্র্যাকশন অফ সলিউট যদি বার করতে চাই, সেক্ষেত্রে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ সলভেন্ট প্লাস নাম্বার অফ মোলস অফ সলিউট। এই দুটোর ক্ষেত্রে আলাদা, মানে নিচে কি হবে, দুটোর ক্ষেত্রে এই দুটো সেম থাকবে, এই দুটোর ক্ষেত্রে সেম। শুধুমাত্র যদি সলভেন্টের ক্ষেত্রে হয় নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ডিভাইডেড বাই টোটাল, কার ক্ষেত্রে, সলিউটের ক্ষেত্রে। আর যদি আমরা কি করি, টোটাল সলিউশনের সলভেন্ট এবং সলিউশনের মোল ফ্র্যাকশন করি, সেক্ষেত্রে টোটাল মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউশন, দ্যাট ইজ মোল ফ্র্যাকশন অফ সলিউট প্লাস মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ইকুয়ালস টু 1। এটা কি ক্লিয়ার হয়েছে কারো সবার কাছে মোল ফ্র্যাকশন কি? হ্যালো হ্যালো স্যার আরেকবার বলুন না। আচ্ছা, মোল ফ্র্যাকশন বলছি, বলুন স্যার। মোল ফ্র্যাকশন is defined as the number of moles of solvent or solute divided by total number of moles of solvent and solute। মানে কি, মোল, প্রথম কথা হচ্ছে একটা সলিউশনের ভিতরে যত মোল সলভেন্ট আছে আর যত মোল সলিউট আছে, এই দুটোকে প্রথম মানে দেখলাম। দেখার পর যদি আমাকে কি বলতে বলে, সলভেন্টের মোল ফ্র্যাকশন বার করতে বলে, তাহলে কি হবে, মোলস অফ সলভেন্ট ডিভাইডেড বাই টোটাল মোলস অফ সলভেন্ট প্লাস মোলস অফ সলিউট। আর যদি বলে সলিউট বার করতে বলে, তাহলে ক্ষেত্রে কি হবে, মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মোলস অফ সলভেন্ট প্লাস মোলস অফ সলিউট। দুটোর ক্ষেত্রে সেম, দুটোর ক্ষেত্রে শুধুমাত্র একটা যদি সলভেন্ট বার করতে চাই, উপরে মোল নাম্বার কার হবে, সলভেন্টের হবে, আর যদি সলিউট বার করতে চাই সেখানে মোল নাম্বার সলিউটের হবে, আর নিচে দুজনের টোটাল হবে, দুটোর ক্ষেত্রে টোটাল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার আরেকবার একটু বোঝা গেছে। আচ্ছা, আরেকবার বলছি, কোন একটা সলিউশন, ধরো আমি একটা চিনি আর জল মিশিয়েছি, ঠিক আছে, চিনি এবং জলের ক্ষেত্রে চিনির একটা মোল নাম্বার পাবো এবং জলের একটা মোল নাম্বার পাবো, ঠিক আছে। এবার চিনি এই সলিউশনের ভিতরে কত ফ্র্যাকশন আছে আর জল কত ফ্র্যাকশন আছে, সেটা বার করার জন্য কি করতে হবে, যে যদি আমি চিনির ক্ষেত্রে ধরি, তাহলে চিনির ক্ষেত্রে হবে চিনির মোল নাম্বার ডিভাইডেড বাই চিনির মোল নাম্বার এবং জলের মোল নাম্বার। আর যদি জলের বার করতে চাই, তাহলে কি হবে, জলের মোল নাম্বার ডিভাইডেড বাই জলের মোল নাম্বার এবং চিনির মোল নাম্বার। এটা ক্লিয়ার?
ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. এবার হচ্ছে যে কোনো সলিউশনেরই যতগুলো কম্পোনেন্ট থাকুক না কেন, সেই টোটাল কম্পোনেন্টের সবগুলো অ্যাড হলে কি হবে, সবসময় না তার মোল ফ্র্যাকশন কত হবে, 1 হবে সবসময় জন্য। এই সলভেন্ট, এই x অফ সলিউট প্লাস x অফ সলভেন্ট ইকুয়ালস টু অলওয়েজ 1, যাই থাকুক না কেন। এবার একটা এক্সাম্পল দেখো, মানে নিউমেরিক্যাল কি আছে, এ ট্যাঙ্ক ইজ ফুল উইথ এ মিক্সচার অফ 1 into 10 to the power 3 mole of oxygen and 4.5 into 10 to the power 3 mole of helium. Calculate the mole fraction of helium gas in the mixture. মানে কি, একটা ট্যাঙ্কে কি আছে 1 into 10 to the power 3 mole অক্সিজেন এবং 4.5 মোল হিলিয়াম দুজনে একসঙ্গে রাখা আছে। তাহলে কি করতে হবে, এখানে বলি যে শুধুমাত্র হিলিয়াম, যে হিলিয়াম আছে এই হিলিয়ামটার হচ্ছে মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা গিভেন মোল নাম্বার অফ helium is 4.5 into 10 to the power 3 and mole number of hydrogen is 1 into 10 to the power 3. So the mole fraction of helium is equals to number of moles of helium divided by number of moles of helium plus number of moles of hydrogen equals to number of moles of helium is 4.5 into 10 to the power 3 divided by number of moles of helium, that is 4.5 into 10 to the power 3 plus 1 into 10 to the power 3, that is number of moles of hydrogen. If we calculate this, then we get the 4.5 by 5.5, then we get 0.82, অর্থাৎ হিলিয়ামের মোল ফ্র্যাকশন কত এই মিক্সারে 0.82। এখানে কি দেওয়া আছে বললাম যে হিলিয়াম গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের মোল নাম্বার কত 4.5 into 10 to the power 3 এবং হাইড্রোজেন গ্যাসের মোল নাম্বার কত 1 into 10 to the power 3। এই দুটোর মধ্যে দুটোরই আমি মোল ফ্র্যাকশন বার করতেই পারি। এখানে কোশ্চেনে শুধুমাত্র একটা হিলিয়াম গ্যাসের মোল ফ্র্যাকশন বার করতে দিয়েছে, তাই হিলিয়াম গ্যাসের মোল ফ্র্যাকশন ইকুয়ালস টু কি লিখতে পারি, মোল নাম্বার অফ হিলিয়াম ডিভাইডেড বাই মোল নাম্বার অফ হিলিয়াম প্লাস মোল নাম্বার অফ হাইড্রোজেন। সবগুলোরই ভ্যালু আমাকে প্রোভাইড করা আছে, সেখানে যদি আমি বসিয়ে দিই দেখতে পাবো 4.5 বাই 5.5 আসবে, এটাকে ক্যালকুলেশন করলে 0.82। এটা কি বোঝা গেছে? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো স্যার বলছি হাইড্রোজেন কোথা থেকে গেল, ওখানে তো অক্সিজেন আছে, মোল নাম্বার অফ অক্সিজেন। ও আচ্ছা 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 আচ্ছা, ওটা একটু হাইড্রোজেন, ওটা অক্সিজেন হবে, অক্সিজেন হাইড্রোজেন হবে, হাইড্রোজেন। এবার দেখো কোশ্চেনটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছিল লেখার সময়, এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার ঠিক আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। এরকম এই প্রত্যেকটা যে নিউমেরিক্যালস বলছি এখান থেকে তোমাদের একটা যে এমসিকিউটা দেবো সেখানে থাকবে, সেখানে তোমরা একটু নিজেরা করে দেখো পারবে, খুবই সোজা আছে। আরেকটা কি আছে, পরেরটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। হ্যাঁ পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন হচ্ছে কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ the number of parts of solute in 1 million, that is 10 to the power 6 parts of this solution। মানে কি, একটা সলিউশনের টোটাল 1 মিলিয়ন 1 মিলিয়ন মানে পার্টের ভিতরে যত পরিমাণ সলিউট থাকবে সেটাকে কি বলা হবে, পার্টস পার মিলিয়ন। এটা কোথায় ইউজ করা হয়, যদি কোনো একটা সলিউশনের ক্ষেত্রে খুব কম কনসেন্ট্রেশন হয় বা লোয়ার কনসেন্ট্রেশন, for the lower concentration solution, to indicate the amount of the solute, the ppm, that is parts per million unit, is to be used।
ppm equals to mass of solute divided by mass of total solution into 10 to the power 6 into 10 to the power 6। অর্থাৎ একটা কোন একটা সলিউশনের প্রতি 10 লাখ ভাগে যত গুণ কি থাকবে, কোন সলিউল থাকবে, সেটাই হবে কি ওই সলিউটের ppm, ওই সলিউটটার ppm। সেটা মানে এটাকে ইকুয়েশনটা দেখে বললাম। আরেকটা জিনিস আছে এখানে, কি আছে, 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। এটাকে মনে রাখতে হবে, কারণ কি ডাইরেক্ট হচ্ছে গিয়ে তুমি এই সলিউশন তো অনেক ভলিউম হয়, সেক্ষেত্রে সেই ভলিউমটা তো এখানে ক্যালকুলেট করা সম্ভব না। সেই জন্য কি হয়েছে 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার, এটাকে শর্ট করে এটাকে লেখা হয় 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। এটাকে ইউজ করে নিউমেরিক্যালস গুলো করতে পারবে। এটা কি সবার কাছে বোঝা গেছে? পার্টস পার মিলিয়ন ppm। Yes, sir. Yes, sir. এর নিউমেরিক্যালস দেখো একটা। A solution has a concentration of 1.25 gram per liter. What is its concentration in ppm? একটা সলিউশনের তার কনসেন্ট্রেশন কত দিয়ে আছে? 1.25 গ্রাম পার লিটার। মানে কি সলিউটটা কত আছে? 1.25 গ্রাম পার লিটারে আছে। তাহলে এই যে ইউনিটটা 1.25 গ্রাম পার লিটার, এটাকে আমি যদি ppm এ রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তো রিপ্রেজেন্ট করতে গেলে কি হবে, আমরা জানি কি 1 ppm equals to 1 milligram per liter. So 1.25 gram equals to কত? 1.25 into 1000 milligram. Is it clear? Yes, sir. 1.25 gram liter equals to কি হবে? 1.25 into 1000 milligram per liter. So 1250 milligram per liter. So 1250 ppm। অর্থাৎ আমরা কি জানবো যে 1 ppm সমান কি জানি আমরা? 1 মিলিগ্রাম পার লিটার জানি। তাহলে 1.25 গ্রাম সমান কি হবে? 1.25 into 1000 মিলিগ্রাম। এখানে দেওয়া আছে কত? 1.25 মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? 1.25 into 1000 মিলিগ্রাম পার লিটার। সো ইকুয়ালস টু 1250, 1250 মিলিগ্রাম পার লিটার হলো। তাহলে 1 মিলিগ্রাম পার লিটার সমান যদি 1 ppm হয়, তাহলে 1250 অর্থাৎ 1250 মিলিগ্রাম পার লিটার সমান কত হবে? 1250 ppm হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে এই যে টোটাল 5টা আমরা কি পড়লাম, মানে কনসেন্ট্রেশন টার্ম, অর্থাৎ কোন একটা সলিউশনে টোটাল একটা কোন সলিউশন যেটা দেওয়া আছে তার কনসেন্ট্রেশন ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করা যেতে পারে। এই 5টা আমরা ইউনিট পড়লাম। এই 5টা ইউনিটের বেস করে একটা এমসিকিউ দিচ্ছি আমি গ্রুপে, সেটা তোমরা করে ফেলো। স্যার চ্যাট বক্সে দেবেন না? স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার, লাস্টেরটা আরেকটু বলুন না স্যার, লাস্টটা আরেকবার বলুন না নিউমেরিক্যালটা। নিউমেরিক্যালটা হচ্ছে কি বলেছে? A solution has a concentration 1.25 gram per liter. What is its concentration in ppm? একটা সলিউশন দেওয়া আছে, তা সেখানে কি বলা আছে? 1.25 গ্রাম পার লিটার, তার ঘনত্ব কত? 1.25 গ্রাম। ঠিক আছে, এই ঘনত্বটাকে কি করেছে? পার্টস পার মিলিয়ন বা ppm এককে প্রকাশ করো। আমরা একটু আগে দেখলাম কি 1 ppm সমান কত দেখেছি? 1 মিলিগ্রাম পার লিটার দেখলাম। তাহলে আমরা জানি কি 1.25 কত হবে? যদি গ্রাম থেকে মিলিগ্রাম চেঞ্জ করি তাহলে কি হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1.25 into 1000 মিলিগ্রাম। এখানে গ্রাম কত? 1.25 গ্রাম পার লিটার দেওয়া আছে, সমান সমান কি হবে? 1.25 into 1000 মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু 1250 মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু 1250 ppm। বোঝা গেছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এবার আমি দিয়ে দিয়েছি, দেখো গ্রুপে দিচ্ছি। স্যার ওয়ার্ড দিয়ে দিন। হ্যাঁ বলো, গ্রুপে দিচ্ছি।
ওহো, আমি অন্য লিঙ্কটা দিয়েছিলাম। কোনটা ঠিকঠাক কাজ করছে না। চ্যাট বক্সে একবার দিয়ে দেবেন। হ্যাঁ দিচ্ছি। এই গ্রুপে দিয়েছি, দেখো 2 নম্বর গ্রুপে দিয়েছি, 1 নম্বর দিচ্ছি, চ্যাট বক্সে দিচ্ছি। দেখো চ্যাট বক্সও দিয়েছি। স্ক্রিন সেট প্রেজেন্টার বন্ধ করলাম। Sir, submitted. Okay, submitted. Sir, submitted. Very good. Score 3. আচ্ছা, Sir, আমারও স্কোর 3। আচ্ছা আমি বলে দিচ্ছি যাদের হচ্ছে না একটু দেখে নাও। স্কোর 4। বাহ, আর একটা তো কোথায় গেল? স্যার আমার 4। আচ্ছা, যেগুলো যেটা হয়নি আমি বলে দিচ্ছি, দেখো এবার আমি একটা ডিসকাস করে দিচ্ছি এটা। যাদের হয়নি দেখো, আর যারা করেছো একটু মিলিয়ে নাও। ফার্স্ট কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য মোলারিটি of the solution when 0.02 mole NaOH is added to 250 ml solution? We know the molarity, capital M, equals to number of moles of solute divided by volume of solution into 1000. এটা তো আমরা জানি। তাহলে কি এখানে নাম্বার অফ মোলস অফ সলিউট কত দেওয়া আছে? 0.02 মোল NaOH দেওয়া আছে, তাই না?
0.02 মোল NaOH দেওয়া আছে বাই ভলিউম অফ সলিউশন কত 250 ml, তাহলে 0.02 ডিভাইডেড বাই 250 ইনটু 1000 করলে কত বেরোবে 0.08 বেরোবে। সো আনসার ইজ অপশন এ। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, নাম্বার 2 কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ভলিউম পার্সেন্ট অফ অ্যালকোহল ইন দ্য সলিউশন when 75 ml alcohol is added to 225 ml water। এখানে কি আছে, as we know the volume percent equals to volume of solute divided by volume of solution into 100 equals to, এখানে volume of solute is 75 ml and volume of solution equals to কত হবে 75 plus 225 ml equals to 250 ml, total solution কত 250। so 25 divided by 250 into 100 equals to 10%, equals to 10%, 25%। আমি কোনটা বললাম, ও 225 plus 75 equals to 300, 75 divided by 300 into 100 equals to 25%। so answer is option C। এটা কি বোঝা গেছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? স্যার এটা আরেকবার বলুন। ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি, স্যার এখানে কি আরেকবার বলুন স্যার। এখানে বলা আছে সলিউট কত দেওয়া আছে 75 ml অ্যালকোহল, আর টোটাল সলিউশন কত হবে 225 ml জলে মিশিয়েছে, তাহলে 225 প্লাস 75 সমান কত হলো টোটাল সলিউশন 300 ml হলো, ঠিক আছে? তাহলে 75 ডিভাইডেড বাই 300 ইনটু 100 ইকুয়ালস টু 25% হবে। বোঝা গেল? ইয়েস স্যার, ইয়েস স্যার। নেক্সট 3 নম্বর ছিল হোয়াট ইজ দ্য, আচ্ছা, হোয়াট ইজ দ্য মাস পার্সেন্ট অফ সল্ট ইন দ্য সলিউশন when 25 গ্রাম সল্ট ইজ অ্যাডেড টু 225 ml ওয়াটার। এখানে কি আছে, মাস পার্সেন্ট ইকুয়ালস টু কত গ্রাম অফ সলিউট ডিভাইডেড বাই গ্রাম অফ সলিউশন ইনটু 100। এখানে গ্রাম অফ সলিউট 25 গ্রাম সল্ট and total solution equals to 225 plus 25, 225 plus 25 equals to 250, 25 divided by 250 into 100 equals to 10%। কাটাকাটি করলে দেখবে 10% বেরোবে। মানে কি এই কোশ্চেনটায় 25 গ্রাম কি দেওয়া আছে, লবণ দেওয়া আছে, কোথায় মিশিয়েছে 225 গ্রাম 225 ml জলে মিশিয়েছে, তাহলে টোটাল সলিউশন কত হলো 225 প্লাস 25 কত হলো 250, তাহলে 25 ডিভাইডেড বাই 250 ইনটু 100 টোটাল কত হলো 10%। বোঝা গেছে? তাই অপশন হচ্ছে বি আনসার। বোঝা গেল? ইয়েস স্যার, আচ্ছা, Yes, sir. নেক্সট নাম্বার 4, in a tank 2 mole nitrogen gas mixed with 3 mole oxygen gas, what is the mole fraction of oxygen gas in the mixture? তাহলে মোল নাম্বার অফ অক্সিজেন ইজ 3 and মোল নাম্বার অফ নাইট্রোজেন ইজ 2, so মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইকুয়ালস টু মোল নাম্বার অফ অক্সিজেন ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার অফ অক্সিজেন এন্ড নাইট্রোজেন ইকুয়ালস টু কত 3 by 3 plus 2 equals to 3 by 5 equals to 0.6, that is option B answer। এখানে কি হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মোল নাম্বার দেওয়া আছে, অক্সিজেনের কত 3 আর নাইট্রোজেনের কত 2, তাই যদি আমরা অক্সিজেনের মোল ফ্র্যাকশন বার করতে যাই, মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইকুয়ালস টু কি হবে মোল নাম্বার অফ অক্সিজেন কত 3 ডিভাইডেড বাই দুজনের মোল নাম্বার কত হবে দুটো 3 প্লাস 2 অর্থাৎ 3 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইকুয়ালস টু 3 বাই 5 ইকুয়ালস টু 0.6। এটা বোঝা গেছে সবাই? স্যার ওকে,
নেক্সট দেখো 5 নম্বর, এ সলিউশন হ্যাজ এ কনসেন্ট্রেশন অফ 17.5 গ্রাম পার লিটার, হোয়াট ইজ ইটস কনসেন্ট্রেশন ইন ppm? একটা সলিউশনের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে? 17.5 গ্রাম পার লিটার দেওয়া আছে, এটাকে ppm ইউনিটে লিখতে হবে। কি করতে হবে তাহলে? আমরা জানি কি 1 ppm equals to 1 গ্রাম পার লিটার, তাহলে 1 গ্রাম equals to 1000 মিলিগ্রাম, so 70.5 gram equals to 17.5 into 1000 milligram, or 17.5 gram per liter equals to 17.5 into 1000 milligram per liter। 17.5 into 1000 multiply করলে কত হবে? 1750 অর্থাৎ 1750 মিলিগ্রাম পার লিটার equals to 1750 ppm, 1750 ppm। এই হলো টোটাল। অপশন বি হচ্ছে আনসার, এটাই বোঝা গেল? স্যার 4 নাম্বারটা কোনটা স্যার বললেন অ্যানসার? 4 নাম্বারটা হচ্ছে অপশন 0.6 যেটা আছে, দেখো বি হবে আনসার, বি বি। ওকে স্যার। ওকে, এই হলো 5টা কোশ্চেন ডিসকাস করে দিলাম। তো আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, ইউনিট 1 এর একটা টপিক শেষ হলো। ওকে, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার, এই পিপিটিটা গ্রুপে দিয়ে দেবেন তো? হ্যাঁ দিয়ে দেবো, যেভাবে দেওয়া হয় প্রতিদিন দেওয়া হবে, পিপিটি দেওয়া হবে, ভিডিও পেয়ে যাবে। ওকে ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে আজকে বোঝা গেল। কোয়ারি থাকলে আমরা নেক্সট ভিডিও ক্লাস পাবো, তাতে আলোচনা করবো। ঠিক আছে? ওকে যদি স্যার। কোনো কিছু ওকে কোয়ারি স্যার। থাকে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। রিমেডিয়াল ক্লাসে তোমরা বলবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। ওকে 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 ওকে, Thank you, তাহলে আমি sir. লিভ Thank করে you, ma'am. যাচ্ছি। হ্যাঁ।